দেশ অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ও ভারত চেষ্টা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ঐক্য বিনষ্টকারীদের রুখে দেওয়ার আহ্বানও জানান তিনি। তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ও ভারত চেষ্টা করে যাচ্ছে বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। দেশে অশান্তি সৃষ্টির প্রয়াসের পেছনে একমাত্র শক্তি আওয়ামী লীগ আর ওই ভারত, যে ভারত প্রতিনিয়ত আমার বর্ডারে গুলি করে মানুষ মারে আর পুশিং করে। বাংলায় কথা বললে বাংলাদেশে পুশিং করছে। তা আপনি কিসের বন্ধু? এদিকে জাতিসংঘের অনুষ্ঠান শেষে দেশে ফিরেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জানান, দেশে ফিরে আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন তারেক রহমান। ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে। হি উইল বি লিডিং দ্য বিএনপি ইনটু দ্য নেক্সট ন্যাশনাল ইলেকশন, জেনারেল ইলেকশনস। সো ওনার আশা তো স্বাভাবিক, উনি আসবে, আর উনি যখন আসবে তখন দল থেকে জানানো হবে। এ সময় তিনি জানান, জাতিসংঘ সফরে এনসিপি নেতাকে অপমান করাই প্রমাণ করে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ টেররিস্টদেরকে আবার স্পষ্টভাবে তুলে ধরে যে এদেরকে কিসের জন্য সাময়িক এদের কার্যক্রম বাংলাদেশে সাসপেন্ড করা হয়েছে, নিষিদ্ধ করা হচ্ছে। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রংপুরে গত 2 মাসে অ্যানথ্রাক্স রোগে মারা গেছে শতাধিক গরু। শুধু তাই নয়, এই রোগে আক্রান্ত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। পশুবাহিত এই রোগ অনেকটা অসচেতনতার কারণেই ছড়িয়ে পড়ছে মানুষের শরীরে। রংপুর ছাড়াও এই রোগ ছড়িয়ে পড়েছে মেহেরপুর সহ কয়েক জেলায়। গত 2 মাসে অ্যানথ্রাক্সের ব্যাপক সংক্রমণ দেখা দিয়েছে রংপুরে। এ সময়ে মারা গেছে আক্রান্ত শতাধিক পশু। আর পীরগাছা, কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায় আক্রান্ত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। হাতে খালি খাই যায় তারপর ফুসি উঠলো। এই ফুসি উঠার পরে যে সরে যায়, যে বেশি হয়ে গেল, ঘামাচির মতো একটু একটু ওটা দেখা গেছে। তারপরে দিয়ে আমি একদম এতটাই অসুস্থ হয়ে যাই যে এখানে ফসকার মতো হয়ে যায়। এদিকে মেহেরপুরের 3 উপজেলায় এবার অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছেন 464 ব্যক্তি। এদের মধ্যে প্রায় সবাই গাংনী উপজেলার। কিন্তু এই রোগ মানব শরীরে সংক্রমণের বিষয়ে পরিষ্কার ধারণা নেই বেশিরভাগ মানুষের। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে গরু, ছাগল, ভেড়াসহ অন্য প্রাণীর শরীরে ক্ষত তৈরি করে ঢুকে পড়ে ব্যাসিলাস অ্যানথ্রাসিস ব্যাকটেরিয়া। পরে তা আক্রান্ত পশু থেকে মানুষের শরীরে প্রবেশ করে 3টি উপায়ে: পশুর পরিচর্যাকারীর ত্বকের ক্ষতের মাধ্যমে, আক্রান্ত প্রাণীর শ্বাস প্রশ্বাসে এবং আক্রান্ত পশুর মাংস খাওয়ার মাধ্যমে। গরু, মহিষ, ছাগল, তো এগুলো মেইনলি এগুলো কাটাকাটির সাথে যারা সংশ্লিষ্ট থাকে তাদেরই ট্রান্সকিউটেনিয়াসলি এটা ওই অর্গানিজমটা আপনার ওই পশু থেকে মানুষের শরীরে প্রবেশ করে, এবং যে রোগটা হয় সেটাকে আমরা কিউটেনিয়াস অ্যানথ্রাক্স বলি। অ্যানথ্রাক্স সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়ালেও চিকিৎসকরা বলছেন প্রতিরোধে গড়ে তুলতে হবে সামাজিক সচেতনতা। সবচেয়ে বেশি সচেতন হতে হবে। গরুকে সঠিকভাবে অ্যানথ্রাক্সের ভ্যাকসিনেশন করতে হবে। কোনো কারণে যদি আমরা নিজেরা আক্রান্ত হই তাহলে দ্রুত উপজেলা লেভেল হসপিটালে আসতে হবে এবং চিকিৎসা নিলে এটা দ্রুতই সেরে যায়। ভয়ঙ্কর সংক্রমণ হলেও অ্যানথ্রাক্স প্রতিরোধে পশুকে নিয়মিত টিকা দেওয়া, অসুস্থ পশুর মাংস না খাওয়া, আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়ে যে পশুদের কারণে যে মানুষ সহ আক্রান্ত হচ্ছেন, এই বিষয়ে চিকিৎসকরা ইতিমধ্যে পরামর্শ কি দিয়েছেন? দেখুন, আসলে গত 2 মাস থেকে কিন্তু রংপুরের পীরগাছা উপজেলায় আক্রান্তের যে বিষয়টি, এটি কিন্তু 2 দিন আগে কিন্তু এটা জানা যাচ্ছে। অর্থাৎ এর আগেই চিকিৎসকরা মনে করছিলেন যে এটি একটা অন্য কিছু সেটা কিন্তু তারা পরামর্শ দিতে পারেনি। তারপরে তারা বারবার চিকিৎসা সেবা দিয়ে গেছেন। আমরা যেটা জেনেছি যে গত 13 এবং 14 তারিখে ঢাকা থেকে কিন্তু
রোগ তন্ত্র এবং রোগ নিয়ন্ত্রণ কিন্তু 3 সদস্যের টিম এসেছিলেন পীরগাছায় এসে তারা কিন্তু এটি অর্থাৎ উপসর্গ সংগ্রহ করে তারা ঢাকায় নিয়ে যে করার পরে জানা গেছে যে এটি অর্থাৎ অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছে প্রায় 12 জন। এই যারা আক্রান্ত হয়েছে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যাদের বাড়ি ঘরে যাচ্ছেন তারা বলছেন যে যেহেতু পশু থেকে সরানো হচ্ছে সেগুলো যেসব চিকিৎসা দেওয়া হচ্ছে পশুদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে ভ্যাকসিনের মাধ্যমে যাতে করে পশুগুলো অর্থাৎ যেটি পশু আছে সেটি জবাই করানো হয়। এটি জবাই করার পরে জবাইয়ের যে মাংস সেটা কিন্তু ছড়াচ্ছে আমাদেরকে যেটা পীরগাছায় 8 জন এবং মিঠাপুকুরে 3 জন এবং টাউনে 1 জন কিন্তু আক্রান্ত হয়েছে এবং এর পাশের জেলা অর্থাৎ গাইবান্ধা আমরা শুনেছি যে সেখানে কিন্তু সব অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছে বৃদ্ধি পাচ্ছে সব জায়গায় কিন্তু আমাদের পশু থেকে এইসব বৃদ্ধি পায় রোগ রংপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। ভাষা সৈনিক, কবি ও প্রাবন্ধিক আহমদ রফিক মারা গেছেন। বৃহস্পতিবার রাত 10:12 চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আগে নিজ মরদেহ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালকে দান করে যান আহমদ রফিক। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার সকাল 11টায় তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এদিকে আহমদ রফিকের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ভাষা সংগ্রামের শুরুতে যে কজন তরুণ আন্দোলনে এগিয়ে এসেছিলেন, আহমদ রফিক ছিলেন তাদের অন্যতম। ভাষা আন্দোলনের এই সংগঠক বাংলাদেশের সাহিত্যে মননশীল ধারার সমৃদ্ধি ঘটিয়েছেন, সাধনা করেছেন নান্দনিক শিল্পভাষ্যের। 2019 সাল থেকে দৃষ্টিশক্তি ক্ষীণ হতে শুরু করলে অস্ত্রোপচার করেও আশানুরূপ ফল হয়নি। 2023 সাল থেকেই ছিলেন প্রায় দৃষ্টিহীন। দীর্ঘদিন ধরে ভুগছিলেন কিডনিসহ নানা জটিলতায়, কয়েক দফা স্ট্রোকও করেন তিনি। ওনার মতো এত ভালো সৎ লোক, নিষ্ঠাবান এবং নীতিবান লোক বাংলাদেশের 2-4 কোটিতে একজন নাই। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বুধবার বিকেলে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়, পরে নেওয়া হয় লাইফ সাপোর্টে। বৃহস্পতিবার রাত 10:12 আইসিইউতে মারা যান আহমদ রফিক। কার্ডিয়াক অ্যারেস্ট হয়, তারপর ডাক্তার ফোন করে, জাস্ট আসার পরে ডাক্তার ঘটনাটা বলে এবং 10:12 সময় দাদা আসলে আমাদের ছেড়ে চলে যান। উনি ওনার দেহ দান করে গেছেন বারডেম হাসপাতালকে আজকে থেকে প্রায় 10-12 বছর আগে। শনিবার দিন বেলা 11টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা ওনাকে শহীদ মিনারে নিয়ে যাব। শতাধিক বই রচনা ও সম্পাদনা করেছেন তিনি, পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য সম্মাননা। রবীন্দ্র গবেষণায় কলকাতায় টেগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে পান রবীন্দ্র তত্ত্বচর্যার্য উপাধি। 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম হয় আহমদ রফিকের। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যা ও নৃশংসতার প্রতিবাদে কমিউনিটি ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস সংগঠনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে এই বিক্ষোভ সমাবেশ হয়। গাজায় মানবিক সহায়তার জন্য বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীদের সুমুদ ফ্লোটিলায় যাত্রায় বাধা প্রদান করে ইসরায়েল। এর প্রতিবাদে আজ শাহবাগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মানবাধিকার কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীদের আয়োজনে বিক্ষোভ সমাবেশ করা হয়। এ সময় নানা স্লোগানের মাধ্যমে গাজায় গণহত্যার প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। সমাবেশে তারা বলেন, গাজায় মানবিক সহায়তায় বাধা ও মানবাধিকার কর্মীদের যাত্রা গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ চলবে। সমাবেশে ফিলিস্তিনের পক্ষে সকল মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বানও জানান বক্তারা। প্রত্যেকটি হত্যাই অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু ফিলিস্তিনের হত্যাকাণ্ড, ফিলিস্তিনের গণহত্যা সারা পৃথিবীর মানুষের কাছে যেন একটি সাধারণ অভ্যাসে পরিণত হয়েছে। ফিলিস্তিনে নিরস্ত্র মানুষদের সাথে যা হচ্ছে এটা কখনো ভুলবো না। আমরা সবসময় তাদের মনে রাখবো, তাদের জন্য দোয়া করবো এবং তাদের পাশে দাঁড়াবো। 5 ব্যাংক একীভূত হয়ে দেশে প্রথম রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক হতে যাচ্ছে। নাম হবে ইউনাইটেড ইসলামী ব্যাংক পিএলসি বা ইউনাইটেড ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। দুর্বল ব্যাংকে গ্রাহকদের আস্থা ফেরাতেই এই উদ্যোগ সরকারের। বাংলাদেশ ব্যাংক বলছে, রাষ্ট্রীয় মালিকানায়
এসব ব্যাংকের প্রতি আস্থা ফেরার পাশাপাশি তারল্য সংকটও কাটবে। বিশ্লেষকরা বলছেন, গ্রাহকের আস্থা ফেরাতে ব্যাংকে থাকতে হবে পর্যাপ্ত তারল্য। অনিয়ম, দুর্নীতি ও তারল্য সংকটে নুয়ে পড়া 5 ইসলামী ব্যাংক একীভূত হয়ে একটি ব্যাংকে রূপান্তরিত হচ্ছে, যা দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক। পরিচালিত হবে সরকারি মালিকানায়, এতে গ্রাহকের আস্থা ফিরবে, এমনটাই প্রত্যাশা বাংলাদেশ ব্যাংকের। যদিও বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জুন শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি দাঁড়িয়েছে 1,49,000 কোটি টাকার বেশি, যা বিতরণ করা ঋণের প্রায় অর্ধেক। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, রাষ্ট্রীয় মালিকানায় ব্যাংকের গ্যারান্টর খোদ সরকার, ফলে আর্থিক অবস্থা খারাপ হলেও আস্থা যাবে না গ্রাহকদের। এই 5টি দুর্বল ব্যাংক একীভূত হয়ে যখন রাষ্ট্রের মালিকানায় আসবে, সাধারণ মানুষের মধ্যে একটা বিশ্বাস সৃষ্টি হবে যে এই দুর্বল মার্জকৃত ব্যাংকের মালিকানা এখন রাষ্ট্রের হাতে, রাষ্ট্রের কাছে আমার আমানত সুরক্ষিত। বিশ্লেষকরা বলছেন, 5টি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার মাধ্যমে গ্রাহকের আস্থা কতখানি ফিরবে তা নিয়ে রয়েছে সংশয়। তবে গ্রাহকের আস্থা ফেরাতে হলে নতুন ইসলামী ব্যাংকে তারল্য সংকটে জোর দিতে হবে। একই সাথে খেলাপি ঋণ আদায়ে কঠোর পদক্ষেপ নিতে হবে বলেও জানান তারা। মার্জার অ্যাকুইজিশন তো হয় বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, কিন্তু এখানে অ্যাকুইজিশন করতে যাচ্ছে গভর্নমেন্ট। আমি এই জিনিসটার এগেনস্টে, যে কারণ আসলে আমাদের দেশে সরকারি প্রতিষ্ঠানগুলোর এক্সপেরিয়েন্স কিন্তু ভালো না। সরকার যদি অ্যাকুইজিশন করতে চায়, তাহলে সরকারি ব্যাংকগুলোকে সরকার ঠিক করে না কেন, তাই না? তো সেগুলোও তো আপনার প্রভিশনিং শর্টফল আছে, ক্যাপিটাল শর্টফল আছে। নতুন রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক শক্তিশালী হলে তাদের আবারও বেসরকারি খাতে তুলে দেওয়া হবে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। আগামী 25শে অক্টোবর পর্যন্ত নদী, সাগরে ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকবে। অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হবে। ইলিশের প্রজনন মৌসুমে 22 দিনের জন্য শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। এ সময় নদী, সাগরে ইলিশ ধরা, পরিবহন, বাজারজাত এবং মজুত নিষিদ্ধ। মাছ ধরায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে ইলিশ অভয়াশ্রম হিসেবে পরিচিত চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা ও বরগুনার বিভিন্ন এলাকায় চলছে প্রচার। এই সময় কাজ না থাকায় জেলেদের 25 কেজি করে চাল দেবে সরকার। বরাদ্দ পেতে সঠিকভাবে তালিকা তৈরির দাবি জানিয়েছেন জেলেরা। 12 কেজি হয়, কেউ 17 কেজি হয়, কেউ 18 কেজি হয়, মুখসে হয় 20 কেজি। এই চাইলে তো আমার সংসার। বাজারে তো আনুষঙ্গিক বহুত টাকা খরচ হয়, আর 22 দিনে যদি আর 2000 টাকা করে দিতে প্রতিজনকে, তাহলে একটা মানানসই ছিল। এই অবদানটা দেয় অরিজিনাল জেলে যারা, তারা ঠিক মতো পায় না। অভিযান সফল করতেই প্রশাসনের সঙ্গে কাজ করবে নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী। নিষেধাজ্ঞা মেনে চলতে জেলে পল্লীগুলোতে লিফলেট বিতরণের পাশাপাশি নদী তীরবর্তী এলাকায় করা হয়েছে মাইকিং। প্রতিবারের মতোই যে আগামী 4 অক্টোবর থেকে 25শে অক্টোবর যে ইলিশের যে মাছ ধরা বন্ধ বিষয়ে আমরা সকলের সহযোগিতা নিয়ে আমরা কার্যক্রমটা বাস্তবায়ন করতে পারবো, এবং আমাদের যে ইলিশের যে উৎপাদন, যে ধারাবাহিকতা, এটা আমরা ধরে রাখতে সক্ষম। পোস্টার লাগানো হয়েছে, ব্যানার লাগানো হয়েছে, মাইকিং চলছে। মোটামুটি আমাদের প্রিপারেশন আছে। আমরা আশা করি আমরা সবাই মিলে সম্মিলিতভাবে সুন্দরভাবে আমরা মা ইলিশ রক্ষা করতে পারবো। ইলিশের প্রজনন মৌসুমে কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে 2 বছরের কারাদণ্ড, 5,000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গোপসাগরে মাছ ধরার কাঠের ট্রলারে বসানো হয়েছে অবৈধ ট্রলিং সিস্টেম। এসব ট্রলারে ছোট ফাঁসের জাল ব্যবহার করে মাছ শিকারের কারণে ধ্বংস হচ্ছে মাছের রেণু, পোনা সহ জীববৈচিত্র্য। স্থানীয় জেলেরা এসব ট্রলারের বিরুদ্ধে সরব থাকলেও হাইকোর্টের রিট পিটিশনের কারণে পদক্ষেপ নিতে পারছে না মৎস্য বিভাগ। বেশ কয়েক বছর ধরে বঙ্গোপসাগরে ইলিশসহ সামুদ্রিক মাছের সংকট দেখা দিয়েছে। এজন্য অবৈধ ট্রলিং বোটকে দায়ী করছে জেলেরা। কাঠের তৈরি ছোট ট্রলারকে অবৈধভাবে রূপান্তর করা হয় যান্ত্রিক ট্রলিং ট্রলারে, যুক্ত করা হয় ছোট ফাঁসের বেহুন্দি জাল।
গত 5 বছরে অসাধু কিছু ব্যবসায়ীরা প্রায় 300টি ট্রলারে এভাবে অবৈধভাবে স্থাপন করেছে ট্রলিং সিস্টেম। এর মাধ্যমে সাগরের বুকে নীরবে চলছে এক ধ্বংসযজ্ঞ। এসব ট্রলার বন্ধের দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেও সমাধান পাচ্ছেন না স্থানীয় জেলেরা। ওই জায়গায় যখন গুড়া মাছ, বড় মাছ, যে কোনো যাবতীয় মাছের বাচ্চা সবই ট্রলিং ঢোকে। ট্রলিং এ মাছ সব মারিয়ে লেগেছে, আমরা কোনো মাছ পাই না। আমরা 2-3 সাগর গেছি, এখন না খেয়ে মরতে আছি। কোস্টগার্ডের কয়েকটি অভিযানের পর মহিপুর ও পাথরঘাটা হতে হাতে গোনা কয়েকটি ট্রলার সিস্টেম থেকে ট্রলিং সিস্টেমকে অপসারণ করেছে মালিকরা। তবে মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ, এখনো সমুদ্র দাপিয়ে বেড়াচ্ছেন অনেক ট্রলার। এইভাবে যদি চলতে থাকে ট্রলিং, তাহলে দেখা যায় পরবর্তী প্রজন্ম বা 5 বছর পরে আসলে কোনো মাছ থাকবে। ওই জালগুলি যদি বন্ধ হয় তাহলে আমি মনে করি মাছের প্রজনন বাড়বে। এদিকে হাইকোর্টে রিট পিটিশনের কারণে এসব ট্রলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারছে না মৎস্য বিভাগ। আমরা যেহেতু তিনটা আপনার আমাদের রিট রয়েছে, যার জন্য আমরা এই ট্রলারগুলোর বিরুদ্ধে বর্তমানে আমরা ব্যবস্থা গ্রহণ করতে বিব্রত বোধ করছি। আমরা এই বিষয়ে আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর তারা সজাগ রয়েছে। তারা এই মামলাটিকে আমাদের স্টে করার প্রক্রিয়ায় রয়েছেন। সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ সব ট্রলিং ট্রলার বন্ধের কার্যকরী পদক্ষেপ নেবে সরকার, প্রত্যাশা প্রান্তিক জেলেদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একসময় শখের বশে রপ্ত করা আঁকিবুকি এখন পেশা চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার চারুশিল্পী গাজী সালাউদ্দিনের। 3 যুগ ধরে হাজারো শিক্ষার্থীকে শেখাচ্ছেন ছবি আঁকা। শিশুদের চেতনা এবং শিল্প ও সংস্কৃতির মনোজগৎ বিকাশে তার এই অবদান খুবই গুরুত্বপূর্ণ বলছেন অভিভাবকরা। কখনো শিক্ষা প্রতিষ্ঠানে, কখনো ড্রয়িং সেন্টারে, আবার কখনো বাসাবাড়িতে শিক্ষার্থীদের ছবি আঁকা শেখাচ্ছেন চারুশিল্পী গাজী সালাউদ্দিন। পুরো সপ্তাহ জুড়ে 2টি ড্রয়িং সেন্টার, উপজেলা শিল্পকলা একাডেমি ও শহরের 2টি কিন্ডারগার্ডেনের শিক্ষার্থী সহ হাজারো শিশুকে ছবি আঁকা শেখান এই চারুশিল্পী। সকল পেশায় কিন্তু আসলে এই চিত্রকলাটা আসলে ভূমিকা রাখে। আমি আশা করব আমার কাছ থেকে যারা শিখে যায় তারা তাদের স্ব পেশায় কাজে লাগাবে, ওইভাবে শিখে যাবে, এটা প্রত্যাশা করছি। তার কাছে ড্রয়িং শিখে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা, পাচ্ছেন পুরস্কারও। ক্লাসে অন্যান্য বিষয়ের চেয়ে সপ্তাহে একদিন ড্রয়িং স্যারের ক্লাস উপভোগ করতে অধীর অপেক্ষায় থাকেন শিক্ষার্থীরা। আমার ছবি আঁকতে খুবই ভালো লাগে এবং আমি আমাদের চিত্রকলা শিক্ষক সালাউদ্দিন স্যারের কাছ থেকে ছবি আঁকা শিখেছি। আমি এখন স্যার থেকে আঁকা শেখার পর যা দেখি তাই আঁকতে পারি। ড্রয়িং শিখে বিভিন্ন প্রতিযোগিতায় সন্তানরা পুরস্কার পাওয়ায় খুশি অভিভাবকরাও। গাজী সালাউদ্দিনের এমন কাজে এলাকার ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে বলছেন সংশ্লিষ্টরা। স্যার যখন বাচ্চাদেরকে আঁকায়, বোর্ডে শিখায়, তখন আমার কাছে মনে হয় আমি যদি এভাবে যদি আঁকতে পারতাম। এরকম যুগের পর যুগ উনি এই অঞ্চলে সেবা দিয়ে যাচ্ছেন, তা আমরা আসলে এই এলাকার মানুষ ওনার প্রতি কৃতজ্ঞ। এদিকে গাজী সালাউদ্দিনের এই কাজকে সাধুবাদ জানিয়ে উপজেলা প্রশাসন বলছে শীঘ্রই শিল্পকলা একাডেমির জন্য স্থায়ী ভবন করার উদ্যোগ নেওয়া হবে। বর্তমানে শিল্পকলা একাডেমির কোনো স্থায়ী প্রতিষ্ঠান নেই। আমরা অস্থায়ীভাবে পাইলট স্কুলের রুমগুলোতে সেখানে প্রতি শুক্রবার বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ছবি আঁকার পাশাপাশি গাজী সালাউদ্দিন স্থানীয় পর্যায়ে সাংবাদিকতা করেন, লেখেন কবিতাও। হাজীগঞ্জ প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বও পালন করে আসছেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মর্ত ছেড়ে কৈলাসে স্বামী গৃহে ফিরে গেলেন দেবী দুর্গা। এর মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। মহামায়া পৃথিবী থেকে নিয়ে যাবেন সব অশুভ শক্তি, করে যাবেন আশীর্বাদ, এমন প্রত্যাশা ছিল ভক্তদের। রাজধানীর 10টি জায়গায় দেয়া হয় প্রতিমা বিসর্জন, নেওয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। খোল করতাল, ঢাকঢোল আর কাসর বাজিয়ে দেবী দুর্গাকে বিদায়। জগৎ জুড়ে আনন্দ ছড়িয়ে ষষ্ঠীতে যে দেবী দুর্গা দুলক ছেড়ে ভুলকে নেমে এসেছিলেন, সেই দুর্গত নাসিনের পিতৃগৃহ ত্যাগের সময়। নদীর জলে দেবী বিষাদের সাথে মিশেছিল বিজয়ের আনন্দ।
বৃহস্পতিবার বিকেল 4:45 পলাশীর মোড় থেকে বের হয় বিজয়া দশমীর শোভাযাত্রা। পরে রাজধানীর ওয়াইজঘাট, তুরাগ সহ 10টি জায়গায় হয় প্রতিমা বিসর্জন। দেবী বিদায়ে ভক্তদের মাঝে ছিল বিদায়ের সুর। ভালো লাগছে, কিন্তু আমার কষ্টও লাগছে। 1 বছরের অপেক্ষার পর মা এসেছিল, 10 দিন আমাদের সাথে থেকেছে, এখন আবার চলে যাচ্ছে। মন খারাপ লাগছে, মা যেহেতু চলে যাচ্ছেন, 5 দিন ছিলেন, আমরা অনেক আনন্দ করছি 5 দিন। কষ্ট তো হবেই, কিন্তু এটা বলবো হচ্ছে আনন্দের কান্না, কারণ মা তো আর সারা জীবন চলে যাচ্ছেন না। মা সামনের বছরে আবার ফিরে আসবে, আবার আরো শক্তি রূপে ফিরে আসবে, সবার মনে শান্তি প্রতিষ্ঠা করবে। বিসর্জনেও দেবী দুর্গার কাছে বিশ্বের সকল অশুভ শক্তির পরাজয় এবং সবার জীবনে শান্তির প্রার্থনা করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। আমাদের এবারের পুজোটা ভীষণ আনন্দে কেটেছে। মায়ের কাছে প্রার্থনা জানাই এবার আসছে বছর যেন এবার আমাদের এভাবে সুন্দরভাবে আমাদের পুজোটা উদযাপিত হয়। মা সবার যেন মঙ্গল করে, সবার শান্তি ফিরে আসে, সবাই শান্তি এইভাবে বসবাস করতে পারে এবং মা যেন সবার মঙ্গল কামনা করে। এবছর রাজধানীতে পূজা হয়েছে 254টি মণ্ডপে। প্রতিমা বিসর্জনের নিরাপত্তায় নিয়োজিত ছিল 4500 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। মর্ত ছেড়ে কৈলাসে ফিরে গেলেন দেবী দুর্গা। পেছনে ফেলে গেছেন ভক্তদের কয়েকদিনের আনন্দ উল্লাস আর বিজয়ের দিনের অশ্রু। আবারও একটি বছরের অপেক্ষা। দেবী দুর্গা আবারও ধরণীতে আসবেন এবং সুজলা সুফলায় ভরিয়ে দেবেন এই পৃথিবী, এমন প্রত্যাশা ভক্তদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।